আর কিছুক্ষণের মধ্যেই সুপ্রিম কোর্টে শুরু হয়ে যাচ্ছে মহাশুনানি, যেখানে কার্যত এসপার ওসপার হতে চলেছে। ইলেকশন কমিশন সঠিক কাজ করছে, এশআইআর বন্ধ হয়ে যাবে, নাকি এই রাজ্যের এশআইআরের সমস্ত অশান্তির মূলে মমতা ব্যানার্জি, সেই নিয়ে মহামান্য সুপ্রিম কোর্ট কিছু দিক নির্দেশ দেখাবে। সেই দিকে যখন নজর থাকছে, তার আগেই কিন্তু সাঁড়াশি চাপে পড়ে গেছেন দিদিমণি। একদিকে তিনি বুঝিয়ে দিয়েছেন যে যথেষ্ট ঠেলায় পড়েছেন, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, সেই গাছে ওঠার ব্যবস্থা তিনি করেছেন, কিন্তু এই মরণকালে হরিনাম করে কি আর তিনি পার পাবেন? অন্যদিকে শুভেন্দু অধিকারী, মাননীয় বিরোধী দলনেতা, তিনি কিন্তু ফাঁস করে দিয়েছেন এক বড় সড় রহস্যের কথা। তার পাশাপাশি রহস্য প্রসঙ্গ যখন এলো, ডোমিসিয়াল সার্টিফিকেট নিয়ে যে ভণ্ডামিটা করার চেষ্টা করছিল, মানুষকে যে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছিল, ইলেকশন কমিশন কিন্তু সেই পর্দাটাও ফাঁস করে দিয়েছে। এক 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 করে এসআইআর নিয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কাছে নিয়ে আসবো, কিন্তু তার আগে একটা ছোট্ট উপহার আপনাদের দিতে চাই। যারা বিজে মূল সেটিং নিয়ে কথা বলেন, সেটিংটা আছে কিন্তু সেটা বিজে মূলে নয়, সেটা সিপে মূলে আছে, আবারও প্রমাণ হয়ে গেল। মমতার উদ্যোগের ভূয়সী প্রশংসা মানিকের। কোন মানিক? সেই মানিকের কথা বলা হচ্ছে, সেই রত্ন মানিক যিনি ত্রিপুরায় সিপিএমের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে যা করছেন, ওই সুপ্রিম কোর্টে গিয়ে যে নাটকটা করেছেন বা নাটক করার চেষ্টা করেছেন, যেখানে মহামান্য প্রধান বিচারপতি তাকে থামিয়ে দিয়েছেন, যে ভদ্র ভাষায় বলেছেন শাট আপ, সেই সব কাজ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অসাধারণ কাজ করছেন। এই এসআইআর হওয়ার ফলে এই রাজ্যের যত মৃত ভোটার আছে, যত শিফটেড ভোটার আছে, যত ডুপ্লিকেট ভোটার আছে, যত অবৈধ বাংলাদেশি রোহিঙ্গা আছে, তাদেরকে বার করার, চিহ্নিত করার প্রসেস চলছে। আর সেইটাকে থামানোর আপ্রাণ চেষ্টা যারা করছে, তাদের ভূয়সী প্রশংসা সিপিএমের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মুখে। তাহলে যারা বলেন তৃণমূল এবং বিজেপি থেকে সমদূরত্বে চলি, এদের মধ্যেই সেটিং আছে, আসল সেটিংটা কাদের মধ্যে আছে, সেই প্রমাণ কিন্তু আজকে আবারও সামনে চলে এলো। যাই হোক, একটা দল যারা শূন্য থেকে মহাশূন্যের দিকে যাচ্ছে, যারা সেটিং তত্ত্বে বিশ্বাস করেন, তাদের জন্য উপহার দেওয়ার জন্য এই ছোট্ট করে কথাটা বলে নিলাম। এবার আসছি মূল জায়গায়, সেটা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট। এই ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে গত পরশু থেকে প্রচুর 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 প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ায় শব্দ খরচ হচ্ছে, এবং একটা প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে, এই যে মহামান্য সুপ্রিম কোর্টে দিদিমণি ছুটে গিয়েছিলেন, তার ফলে ইলেকশন কমিশন খুব চাপে পড়ে গেছে। দিদিমণি ওখানে গিয়ে দাবি করেছিলেন না যে ইলেকশন কমিশন সব রাজ্যে ডোমিসাইল সার্টিফিকেট চালু করছে আর এই রাজ্যে চালু করছে না। তাই শুনানির একদম শেষ দিনে এসে মহামান্য ইলেকশন কমিশন সেটাকে অ্যাকসেপ্ট করতে বাধ্য হয়েছেন, কেননা ওই সুপ্রিম কোর্টে সোমবার মামলা আছে, সেখানে ধাক্কা খেতে হবে, এসব বুঝতে পেরেছে। এবং অনেকেই আপনারা ধেই 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 করে সেই কথা শুনে নাচতে শুরু করে দিয়েছেন। অনেকেই সেটা আতঙ্কে ভুগছেন, আমাকে ফোন করছিলেন, মেসেজ করছিলেন যে দাদা ডোমিসাইল সার্টিফিকেট অ্যালাউ করে দিল, এ তো সর্বনাশ হয়ে গেল। আমরা দেখেছি বিগত কয়েকদিনে বুড়ি 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 ডোমিসাইল সার্টিফিকেট যাদের পাওয়ার কথা নয়, এই রোহিঙ্গা, এই বাংলাদেশিগুলোকে এদের এই চোর চিটিংবাজ ফেরেক গাছগুলো সব দিয়ে দিয়েছে, আর সেইটা ইলেকশন কমিশন অ্যাকসেপ্ট করে নিচ্ছে। এ তো এসআইআর প্রসেসটা পুরো ভণ্ডুল হয়ে গেল, সব কিছু জলে চলে গেল। না, আবারও বলছি, একটা অশিক্ষিত দল, যাদের কাছে দুর্নীতি ছাড়া কিচ্ছু নেই, যারা মিথ্যা প্রোপাগান্ডা ছাড়া 26-এ টিকে থাকতে পারবে না, যাদের বিদায় সুনিশ্চিত, তারা একটা ভুল তথ্য, ভ্রান্ত তথ্য নিয়ে আসছে না, সেটাতে প্রভাবিত হচ্ছেন। নিজেদের দিকে তাকিয়ে একবার প্রশ্ন করুন যে এদের কথা বিশ্বাস করবোটা কেন, কোন বিশ্বাসযোগ্যতাটা রেখেছে। যাই হোক, সেই ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে ইলেকশন কমিশন কিন্তু নিজেদের স্টান্সটা ক্লিয়ার করে দিল, সমস্ত কনফিউশন দূর হয়ে গেল। ফলে আপনাদের মনের আশঙ্কাও দূর হয়ে যাবে। স্থায়ী বসবাসের শংসাপত্র মানে ওই ডোমিসাইল সার্টিফিকেট কোন ক্ষেত্রে রাজ্যে এসআইআরের বৈধ নথি হিসেবে ধরা হবে, নির্দেশিকা জারি করলো কমিশন। কমিশন কোনো কনফিউশন রাখলো না, কারা কারা ইউজ করতে পারবে তার ডিটেলস দিয়ে দিল। কে ডিটেলস দিয়েছে? জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক এবং কলকাতার ক্ষেত্রে কালেক্টর যে সকল শংসাপত্র সার্টিফিকেট দিয়েছেন, সেগুলোকেই বৈধ বলে ধরা হবে। স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন সরকারি আধিকারিকের কাছ থেকে স্থায়ী বসবাসের শংসাপত্র পাওয়া যেতে পারে, তবে এইগুলোকে সেগুলো অ্যালাউ করা হবে না। ডিএম, এডিএম, এসডিও এবং কলকাতার ক্ষেত্রে কালেক্টর, এই যে চারজন, তারা যে সার্টিফিকেটগুলোকে প্রোভাইড করেছেন, সেইগুলোকেই ধরা হবে এগুলো অরিজিনাল ডোমিসাইল সার্টিফিকেট। এলি তেলি মোহাম্মদ আলী যে যেখান থেকে পারলো দিয়ে দিল, যাকে খুশি তাকে দিয়ে দিল, না, অ্যাকসেপ্টেড হবে না। এবার এখানেও কাহানি মে টুইস্ট আছে।
এই ডমিসাইল সার্টিফিকেট আপনারা প্রশ্ন করতে পারেন, যারা ডিএম এডিএমরা দিয়েছেন তারাও তো অনেক ক্ষেত্রে প্রভাবিত হতে পারেন, অন্যরকম হতে পারেন না। সেখানেও নির্বাচন কমিশন জানিয়ে দিচ্ছে অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের 1999 সালের নিয়ম মেনে তৈরি হতে হবে, যে সে নিয়ম মেনে নয়। পশ্চিমবঙ্গ সরকার গ্যাজেট নোটিফিকেশন যেটা দিয়েছিল 1999, সেই 1999-এর এই ডোমিসাইল সার্টিফিকেট নিয়ম অনুযায়ী হবে। তাহলে কারা পাচ্ছে, কারা এটাকে ইউজ করতে পারবে? 1999 সালের ওই নিয়ম অনুযায়ী বাঙালি নন কিন্তু পশ্চিমবঙ্গে অনেক দিন ধরে রয়েছেন, বাঙালি নন এবং পশ্চিমবঙ্গে অনেক দিন ধরে রয়েছেন, অর্থাৎ এই যে রোহিঙ্গা, এই যে বাংলাদেশি, তারা পাবে না। এবং আর্মি, ডিফেন্স, প্যারামিলিটারি বাহিনীতে চাকরির জন্য ডোমিসাইল বা স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট দেওয়া হয়। একজন অবাঙালি, তাকে চাকরির জন্য, তিনি আর্মিতে আছেন, তিনি ডিফেন্সে আছেন, তিনি প্যারামিলিটারিতে আছেন, ওখানে যোগ দিতে গেলে ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন হবে, সুতরাং তারা যে ভারতীয় সেই নিয়ে কোনো রকম কোনো ব্যাপার নেই। এইবার তারা যদি এখানকার রেসিডেন্ট সার্টিফিকেট চান এবং সেটা ওই ডিএম, এডিএম, এসডিও এবং কলকাতার ক্ষেত্রে কালেক্টররা যদি সেটা প্রোভাইড করে থাকেন, একমাত্র তাদের ওই ডমিসাইল সার্টিফিকেট সেটা অ্যাকসেপ্টেড হবে। এবং সেক্ষেত্রে বলা হচ্ছে আবেদনকারী বা তার বাবা মাকে কমপক্ষে প্রায় 15 বছর ধরে একটানা পশ্চিমবঙ্গে থাকতে হবে, অথবা আবেদনকারী বা তার পরিবারের পশ্চিমবঙ্গে নিজের বাড়ি বা জমি থাকতে হবে, এটি তাহলেই পেতে পারেন। এবং 3 নম্বর, হয় পশ্চিমবঙ্গে জন্মেছেন এবং এখানকার স্কুল বা কলেজে পড়াশোনা করেছেন, এই 3টে কন্ডিশন ম্যাচ হবে। মিলিটারি, প্যারামিলিটারি, ডিফেন্স, আর্মি এর স্টাফ হতে হবে এবং সেটা ডিএম, এডিএম, এসডিও বা কলকাতার ক্ষেত্রে কালেক্টর এরা প্রোভাইড করবেন। অনলি সেই ডোমিসাইল সার্টিফিকেট পশ্চিমবঙ্গের জন্য অ্যাকসেপ্টেড হবে। ওই চোর চিটিংবাজ ফেরেববাজার কোম্পানি অবৈধ বাংলাদেশি রোহিঙ্গাকে দিয়ে দিল, তাহলে সেই ক্ষেত্রে সেগুলো অ্যাকসেপ্টেড হবে না। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ, যারা এগুলোকে অ্যাকসেপ্ট করে নেবেন, যে ইআরও, এই ইআরওরা, পরবর্তীকালে তাদের শাস্তির মুখে পড়তে হতে পারে, সেই সম্ভাবনাটাও কিন্তু উজ্জ্বল হয়ে গেছে। সুতরাং ডমিসাইল সার্টিফিকেট কমিশন অ্যাকসেপ্ট করে নিচ্ছে, কী হইল এসআর ভাসিয়া গাইল, ওই নিয়ে কান্নাকাটি করবেন না। এবার একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হতে চাচ্ছে, এসআইয়ের শুনানির সময় বাড়ানোর আবেদন, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশও পিছিয়ে যাচ্ছে। যেটা জানা যাচ্ছে যে শেষ দিন গতকাল ছিল, সেখানে কিন্তু শেষ করা যায়নি হিয়ারিং। এখনও প্রায় 20 থেকে 22টা বিধানসভা রয়েছে যেখানে প্রচুর কাজ বাকি রয়েছে, এবং সেই সমস্ত জায়গা থেকে আবেদন এসেছে যে সেক্ষেত্রে এই শুনানির ডেট আরও 7টা দিন পিছিয়ে দিতে হতে পারে। যেটা ইনিশিয়ালি শোনা যাচ্ছিল 3-4 দিন হয়তো পিছোতে পারে, এরা বলেছেন না, যে কাজ বাকি আছে সেখানে 7 দিন পিছিয়ে যেতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে হিয়ারিং শেষ হচ্ছে 14 ফেব্রুয়ারি, আর 14 ফেব্রুয়ারি যদি হিয়ারিং শেষ হয় তাহলে 14 ফেব্রুয়ারি কিন্তু রিলিজ করা যাচ্ছে না ফাইনাল লিস্ট, সুতরাং সেটা 21 ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি অবধি পিছিয়ে যেতে পারে। 7-10 দিন আরও পিছিয়ে যেতে পারে, ফেব্রুয়ারির তৃতীয় বা শেষ সপ্তাহে কিন্তু ফাইনাল লিস্ট বেরোতে পারে, এমন একটা সম্ভাবনা কিন্তু উজ্জ্বল হচ্ছে। কিন্তু তার থেকেও একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে চলে এসছে, সেটা হচ্ছে এসআইআর এর জন্য 8,505 জন গ্রুপ বি অফিসার দিতে পারবে, কমিশনকে জানিয়ে রাখলো নবান্ন। সোমে ফের শুনানি সুপ্রিম কোর্টে। আজকে যে শুনানিটা চলছে তার আগের দিনের শুনানিতেই কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টে গিয়ে খুব চিল্লামচিল্লি করেছিলেন দিদিমণি, বলেছিলেন যে এই যে ব্যানার্জি সেটা বন্দ্যোপাধ্যায় হয়ে যাচ্ছে, চ্যাটার্জি চট্টোপাধ্যায় হয়ে যাচ্ছে, এইগুলো যেহেতু মাইক্রো অবজারভার বাইরের রাজ্য থেকে নিয়ে আসা হয়েছে, তারা এই বাঙালি কনসেপ্টটা বুঝতে পারছেন না, ফলে অনেকেই হয়রানির মুখে পড়তে হচ্ছে। তখন কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল যে কি করব আমরা, আমাদের মাইক্রো অবজারভার নিয়োগ করা ছাড়া তো উপায় নেই। তার কারণ হচ্ছে এইটা যে বাঙালি অফিসাররা করতে পারতেন, সেই জন্য বাংলার কাছে অফিসার চাওয়া হয়েছিল গ্রুপ বি অফিসার, হাতে গোনা কয়েকজনকে দেওয়া হয়েছিল, এবং এই গ্রুপ বি অফিসারের বদলে অঙ্গনারী কর্মীদের দিয়ে দেওয়া হচ্ছিল, যাদের দিয়ে এই কাজটা করা সম্ভব নয়। ফলে আমাদের কাছে তো কোনো অপশানই ছিল না। তখন মহামান্য সুপ্রিম কোর্ট বলেছিল যে আপনারা তো তাহলে এই অফিসার কতজনকে দিতে পারবেন তার লিস্ট দিন, এবং সেই লিস্ট আজকে দিয়েছে। তাহলে বুঝুন বদমাইশিটা কোথায় চলছে, শয়তানিটা কোথায় চলছে, স্যারকে ভন্ডুল করার প্রয়াস কোথায় চলছে। এরা ভেবেছিল এই অফিসার দেবো না, তার ফলে ওই অঙ্গনারী কর্মী দেবো যারা খুব একটা ব্যাপারটা বুঝবে না, এবং যাকে পারবে তাকে এদের থ্রু দিয়ে চাপ দিয়ে সমস্ত নামগুলো ঢুকিয়ে দেওয়া যাবে। আজকে যদি 8,505 জন দিতে পারে অফিসার, তাহলে প্রথম দিন থেকে কেন তাদেরকে দেওয়া হয়নি? কেননা এই অফিসাররা, এই মাইক্রো অবজারভার যেখানে আসবে, ইলেকশন কমিশন যে এদেরকে দিয়ে ভেরিফিকেশন করাবে, এই জায়গাটা ক্যালকুলেশনে ছিল না। এখন পড়েছে বলে, কারে পড়েছে সেই জন্য ভাঁড়ে জল খাওয়ার চেষ্টা করছে।
কিন্তু আপনাদের তাহলে প্রশ্ন হবে যে ৮,৫০৫ জনকে দিয়ে দেওয়া হলো, তাহলে এবার তো মহামান্য সুপ্রিম কোর্ট যেহেতু বলেছিল লিস্ট দিয়ে দাও, তাহলে সেই অনুযায়ী মহামান্য সুপ্রিম কোর্টই বলে দেবে যে এদেরকে দিয়েই তাহলে হিয়ারিংটা করাও। আরে হিয়ারিংটা করাও মানে আর হিয়ারিং করার কী বাকি রয়েছে? হিয়ারিং তো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, ওই ২০-২২টা যে বিধানসভা রয়েছে তার হিয়ারিং শুধু বাকি রয়েছে, সেটাও আগামী ৭ দিনের মধ্যে শেষ হয়ে যাবে। এই যে ৮,৫০৫ জন গ্রুপ বি অফিসার দেওয়া হলো, এদের কাজটা কী ছিল? হিয়ারিংয়ে যে কনফিউশনটা হচ্ছে বাঙালি পদবি নিয়ে, দত্ত স্পেলিং কেউ DATTA লিখছে, কে DUTTA লিখছে, শুদ্ধশীলের স্পেলিং কেউ SUDDHO লিখছে, কেউ SUDHA লিখছে, এই কনফিউশনটার জায়গা থেকে তাদেরকে দরকার ছিল। কিন্তু হিয়ারিং প্রসেসটাই যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে এদের এই অফিসারদের নিয়ে এখন কি কাজ হবে? ২, এদের লিস্ট সবে গেছে ইলেকশন কমিশনের কাছে, এবার আদালত যে রায় দেবে, মহামান্য সুপ্রিম কোর্ট রায় দেবে, তারপর আমি ধরলাম যে বললো যে হ্যাঁ এদেরকে ইউজ করো। ঠিক আছে, এদেরকে ইউজ করা মানে তুলে আনলাম আর বসিয়ে দিলাম তা তো নয়, তার আগে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে, যেরকম মাইক্রো অবজারভার বা বাকিদের ক্ষেত্রে ইসিআই ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিল। তাহলে সেই ট্রেনিংটা অ্যারেঞ্জ করতে এবং তাদেরকে অ্যাকোমোডেট করতে আরও দিন দুয়েক সময় লাগবে, মানে বুধ বৃহস্পতিবারের আগে ট্রেনিং কমপ্লিট হচ্ছে না। এবার ট্রেনিং কমপ্লিট হয়ে যাওয়ার পর এগুলো তো এক জায়গায় হবে না, সেন্ট্রালাইজ তো নয়, এদেরকে রাজ্যের বিভিন্ন প্রান্তে দিতে হবে এবং তাদেরকে কাজে যোগ দিতে হবে। সো শুক্র শনিবারের আগে কিন্তু এরা হিয়ারিংটা যোগ দিতে পারছে না যদি এই তালিকা নেওয়া হয়। কিন্তু সেই শুক্র শনিবার অবধি হলেও আবারও বলছি ওই ২০-২২টা বিধানসভা বাকি আছে এবং সেগুলোরও ম্যাক্সিমাম হিয়ারিং কিন্তু ততক্ষণে কমপ্লিট হয়ে গেছে। তাহলে এই অফিসারদের দিয়ে এখন কি হলো? ক্যাঁচকলা ঘেঁচু হলো। এরপর যে প্রসেসটা হিয়ারিং কমপ্লিট হয়ে যাওয়ার পর, যেখানে ওই ২ নম্বরই বিভিন্ন ডকুমেন্ট ঢুকিয়ে দেওয়া হয়েছে, অ্যাপ্রুভ ১২টা ডকুমেন্টের বাইরে অন্য ডকুমেন্ট, গ্যাস বুকিংয়ের পেজ, ব্যাংকের বই, এইসব দিয়ে যে ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেইগুলোর ভেরিফিকেশান কি এই অফিসাররা করবেন? না, সেইগুলোর ভেরিফিকেশান তো ওই যে সফটওয়্যার করা হয়েছে এবং দিল্লি যে অবজারভাররা রয়েছেন তারা তো সেগুলো ভেরিফিকেশান করছেন এবং সংশ্লিষ্ট দপ্তর যেখান থেকে এগুলো দেওয়া হয়েছে তাদের সঙ্গে ক্রস ভেরিফিকেশান চলছে। তাহলে এই ৮,৫০৫ জন মরণকালে হরিবোল, এইটা করে কি লাভ হলো? এটা করে আলটিমেটলি কি লাভের লাভ কিছু হলো? এদিকে শুনানির ঠিক আগেই বিজেপিও যে চাপটা রাখছে, কোনো রকম ১ ইঞ্চিও জমি ছাড়ছে না, সেটা শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দলনেতা তিনি আবারও প্রমাণ করে দিলেন। মাইক্রো অবজারভারদের সই জাল হচ্ছে, অভিযোগ শুভেন্দুর। মুখ্য সচিবকে নিয়েও বড় দাবি। রাজ্যের যে মুখ্য সচিব হিসেবে নন্দিনী চক্রবর্তীর অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, শুভেন্দুবাবুর কথা অনুযায়ী নাকি সেই অ্যাপয়েন্টমেন্টটাই অবৈধ। ফলে প্রশাসনকে নিয়ে একটা বড় প্রশ্ন তুলে দিলেন এবং সবথেকে গুরুত্বপূর্ণ, এই যে মাইক্রো অবজারভার যারা রয়েছেন তাদের সই জাল করে এসআইআর প্রসেসটাকে ঘেঁটে দেবার অনেক চেষ্টা চলছে, তার নাকি অকাট্য প্রমাণ তার হাতে আছে এবং এই বিষয়টা ডেফিনেটলি মহামান্য সুপ্রিম কোর্টের সামনে আসবে, আজ না হলে কাল তো সেটা আসতেই হবে। সুতরাং যারা ভাবছে এসআইআরটাকে লুট করে নেবো উন্নয়ন বাহিনীর মাধ্যমে, না, সেই জায়গার কোনো রকম কোনো স্কোপ নেই। শেষ করার আগে একটা সুখবর দিয়ে শেষ করি, সেটা হচ্ছে এসআইআর যে প্রসেস হয়েছে সেখানে এই যে হিয়ারিং প্রসেস, যেটা প্রায় 98%, 99% কমপ্লিট হয়ে গেছে, সেখান থেকেই মারাত্মক তথ্য উঠে আসছে। কি আপনারা জানেন যে ফার্স্ট রাউন্ড যেখানে ফর্ম ফিল আপ হয়েছিল সেখানে 58,20,000 নাম বাদ গেছে। আর এই যে শুনানি যারা ফর্ম ফিল আপ করে দিয়েছিল, এই শুনানিতে এখনও অবধি বারবার নোটিশ দেওয়ার পরও 5 লক্ষেরও বেশি লোক যারা হিয়ারিংয়েই অ্যাপিয়ার করেনি, অর্থাৎ হয় এরা এক্সিস্ট করে না, মৃত ভোটার যাদেরকে জোর করে ঢুকিয়ে রেখে দেওয়া হয়েছিল, যেহেতু সশরীরে হিয়ারিংয়ে আসতে হচ্ছিল তারা আটকে গেছে, কিংবা এদের কাছে বৈধ কাগজপত্র নেই, এরা ভারতীয় নয়, সেই জন্যই এই বিপুল সংখ্যাটাই তারা এলেন না। অর্থাৎ 58,20,000 প্লাস 5 লাখের সামান্য বেশি কিছু একটা বলা হচ্ছে সংখ্যা, এক্স্যাক্ট অফিসিয়াল ফিগার এখনও জানা যাচ্ছে না। 63 লক্ষ নাম কিন্তু অলরেডি ঘ্যাচাং ফু হয়ে যাচ্ছে। এই যে ভোটার লিস্ট, যেখানে ওই উন্নয়ন বাহিনীর জয় নিশ্চিত ছিল, ছাপ্পা মারার জায়গাটা ছিল, সেই জায়গাটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর তারপর আসল খেলা তো ওই হিয়ারিং প্রসেসটা হয়ে যাওয়ার পর যখন ডকুমেন্টস ভেরিফিকেশান হবে তখন সেই জায়গাটাই স্পষ্ট হবে। সুতরাং সব মিলিয়ে কিন্তু ইসিআই রীতিমতো চাপটা দিচ্ছে এই নির্বাচন কমিশনকে ঘিরে, যে মামলা করে দিদিমণি বাজার গরম করার চেষ্টা করছেন মহামান্য সুপ্রিম কোর্টের শুনানির আগে, এবং সেখানে সব থেকে গুরুত্বপূর্ণ যা অভিযোগগুলো উঠেছিল এবং সেটা হলফনামা আকারে দেওয়া আছে, সেইগুলো কিন্তু আলোচনা হবে। ফলে খুব ইন্টারেস্টিং, আমাদের চোখ থাকবে। কিন্তু দিদিমণি যে খুব একটা স্বস্তিতে থাকছেন না, প্রতিটা পদক্ষেপে প্রতিটা জায়গায় সেটা কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। কি বলবেন সার্বিক এই পরিস্থিতি নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।